পাল্টে যায় শুনেছেন? যে কদিন তৃণমূল করতো এর থেকে বড় মুসলমান কেউ ছিল না। টিপু সুলতান মসজিদের ইমাম সাহেবের সঙ্গে বসে ওখানে নামাজ পড়তো, তারপর শাহাবুদ্দিন বলে কে আছে ওর পাড়ায়, তার বাড়িতে গিয়ে নাকি 3 বাটি গরুর মাংস খেত। আপনারাই দেখেছেন, ওর বন্ধুরাই বলে। যখন তৃণমূল করতো টিপু সুলতান মসজিদের সঙ্গে ইমামের সাথে নামাজ পড়ে 3 বাটি গরুর মাংস খেত। এখন সে বিজেপিতে হয়ে চলে গিয়ে হয়ে গেছে সনাতন। এখন গলায় গামছা নিয়ে বলে, এখন গলায় গেরুয়া পরে বলে আমি রামনবমীর মিছিল করব, কপালে তিলক কেটে হরে রাম হরে কৃষ্ণ করে। সে আবার লোককে আবার কে, আমি আপনারা কে দেখেছেন আমি জানি না, বিশ্বাস করুন আমি আমার জীবনে আজ পর্যন্ত কোনোদিন কোনো বাজারে কোনো দোকানে কোথাও কোনোদিন পাকিস্তানের পতাকা বিক্রি হতে দেখিনি। পাকিস্তানের পতাকা যে ভারতে পাওয়া যায় আমার ধারণা ছিল না, এই প্রথম আমি দেখলাম একটা লোকের কাছেই ভারতে পাকিস্তানের পতাকা থাকে, তাই শুভেন্দু অধিকারী। তার ব্যাগ থেকে 26টা পতাকা বেরোচ্ছে। সে আবার পতাকা পুড়িয়ে আমাদেরকে বলছে ও দেশপ্রেমী আমরা দেশদ্রোহী। মানে আপনাদের বলছি এই শুভেন্দু আমাদেরকে কি দেশপ্রেম আর কি পতাকা শেখাবে। এই শুভেন্দু অধিকারীর হাতে একটা সময় ছিল কংগ্রেসের পতাকা, তৃণমূল থেকে ভালো অফার করলো, ভালো মাল করে দিল, কংগ্রেসের পতাকা বেচে দিয়ে হাতে তৃণমূলের পতাকা তুলে নিল। তারপর বিজেপি থেকে ভালো মাল করে দিল, ও তখন হাতে তৃণমূলের পতাকাটাকে ফেলে দিয়ে বিজেপির পতাকা তুলে নিল। এই শুভেন্দুর হাতে আজকে আছে ভারতের পতাকা, কালকে যদি পাকিস্তান থেকে ভালো মাল করে দেয় এ ভারতের পতাকা ফেলে দিয়ে কালকে পাকিস্তানের পতাকা তুলে নেবে। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি আমরা কোনোদিন আমাদের হাতের লাল ঝান্ডা বিক্রি করিনি, আমরা কখনো ভারতের তেরঙ্গা পতাকাও বিক্রি করব না। যে পতাকার জন্য লড়াই করেছে আমাদের দেশে আমাদের আগের প্রজন্ম, সেই পতাকার জন্য আমরা জীবন দিতে পারি। এই শুভেন্দুর মতো 420 কাছ থেকে আমাদেরকে দেশপ্রেম শিখতে হবে না। কিন্তু এই রাজনীতি আমাদেরকে কি দিচ্ছে বলুন তো? আজকে বিজেপি যখন পশ্চিমবাংলায় 14-15 সালের পর থেকে কেউ বাংলায় বিজেপির নাম শোনেনি, মমতা ব্যানার্জি এই রাজনীতি শুরু করলেন পশ্চিমবাংলায়, মেরে মেরে বামপন্থীদেরকে শেষ করলেন, কংগ্রেসকে শেষ করলেন। তার বদলে বিজেপিকে এনে বসিয়ে দিয়ে বাংলার, বিশেষ করে বাংলার উনি জানেন 30% মানুষ বাংলায় ধর্মে মুসলমান, তাদেরকে গিয়ে বললেন দেখো বাংলায় বামপন্থীরা দুর্বল হয়ে গেছে, কংগ্রেস দুর্বল হয়ে গেছে, এখন বাংলায় খালি আমরা আছি আর উল্টো দিকে বিজেপি আছে, এখন আমাদেরকে ভোট দিলে দেবে, যদি আমরা হেরে যাই তাহলে বিজেপি চলে আসবে। এই রাজনীতি করলেন পশ্চিমবাংলায়। আর বিজেপির কিভাবে ভোট বাড়লো? 14 সালে মোদী প্রধানমন্ত্রী হলো, তারপর থেকে আপনারা দেখে আসছেন বিজেপির নেতারা এসে বলে সিপিএম কে দিয়ে হবে না, সিপিএম ভালো, এরা সৎ, সবকিছু ঠিক আছে, একসময় রাজ্য চালিয়েছে, কিছু ভালো কাজ করেছে কিছু খারাপ কাজ করেছে, তৃণমূল আরো খারাপ। কিন্তু আজকে বিজেপি আমরা ক্ষমতায় আছি, আমাদের হাতে ইডি আছে, আমাদের হাতে সিবিআই আছে, আমাদের হাতে মিলিটারি আছে, প্যারামিলিটারি আছে, আমরা পারবো মমতা ব্যানার্জিকে সাহায্য করতে, আমরা পারবো মমতা ব্যানার্জিকে জব্দ করতে। কেমন সাহায্য করছে কেমন জব্দ করছে তার নমুনা আপনারা শুনলেন। পরিতোষ বলছিল, ইব্রাহিম বলছিল ইডির অফিস থেকে ফাইল নিয়ে চলে যাওয়ার কথা, আমি সেই কথার মধ্যে নতুন করে যাচ্ছি না, কিন্তু আমি আপনাদেরকে এইটা বলছি, আমরা বামপন্থীরা অনেকদিন ধরে বলে এসেছি বিজেপির আর তৃণমূলের মধ্যে বোঝাপড়া রয়েছে। তা যদি না থাকতো, শেষ হওয়ার আগে উনি নিজের চাকরি থেকে ইস্তফা দিয়ে উনি হঠাৎ করে ভোটে লড়তে আসছেন। আমরা এই প্রশ্ন করেছিলাম যে আপনার হাতে সুযোগ রয়েছে, আপনি বিচারপতির যে চেয়ারে বসে আছেন, আপনি তৃণমূলের দুর্নীতি শেষ দেখে যেতে পারেন। এই সুযোগ সবাই পায় না যে সুযোগ আপনি পেয়েছেন। এবং আমরা নিশ্চিত অভিজিৎ গাঙ্গুলি সম্পর্কে আর যে যাই বলুক, উনি চুরি করেছেন দুর্নীতি করেছেন আমরা শুনিনি কখনো বিচারপতি হিসেবে, ওনার ব্যক্তিগত সততা নিয়ে কেউ কখনো প্রশ্ন করতে পারেনি। তা আপনি নিজে সৎ মানুষ, আপনার সঙ্গে রাজনৈতিক ব্যাপারে আমাদের দুটো চিন্তা ভাবনা না মিলতে পারে, কিন্তু আপনি নিজে সৎ মানুষ। আমাদের দেশের বিচারপতির কি ক্ষমতা আমরা সবাই জানি, তাকে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সবাই ভয় পায়, বিচারকের চেয়ার আমাদের দেশে এত শক্তিশালী চেয়ার, আপনার সেই ক্ষমতা রয়েছে, আপনি তৃণমূলের শেষ না দেখে কেন এটা করছেন? কিন্তু ওনার তখন মনে হয়েছিল বিচারপতির চেয়ারে বসে বোধহয় যে কাজ যতদূর উনি করতে পারবেন, তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন। উনি বলেছিলেন ইন্টারভিউ দিয়ে, সত্যি বলেছিলেন মিথ্যে বলেছিলেন জানি না, সত্যি উনি তৃণমূলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে রাজনীতিতে এসেছিলেন, নাকি কয়েক মাস পরে রিটায়ারমেন্ট হয়ে যাবে তারপরে কি করবো, তার বদলে এখন এমপি হয়ে যাই তাহলে আরো কয়েক বছর সরকারি মাইনে পাবো, কি জন্য এসেছিলেন জানি না। কিন্তু উনি রাজনীতিতে এলেন, জিতলেন, শাসক দলের এমপি, একদম প্রধানমন্ত্রীর সভা থেকে বিজেপি জয়েন করলেন, প্রধানমন্ত্রীর মিটিং থেকে, এই মেদিনীপুরের বুকে আপনাদের মনে আছে, প্রধানমন্ত্রীর মিটিং থেকে বিজেপি জয়েন করলেন, তিনি এমপি হলেন। সেই অভিজিৎ গাঙ্গুলি এখানকার এমপি এখন বাড়িতে সাংবাদিকদেরকে ডেকে
বাড়িতে সাংবাদিকদেরকে ডেকে ইন্টারভিউ দিয়ে বলছেন তৃণমূল আর বিজেপির বোঝাপড়া আছে, খালি তাই নয়, এও বলছেন যে তৃণমূলের নেত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রের সরকারের যারা সর্বোচ্চ জায়গায় রয়েছে তাদের একটা বোঝাপড়া রয়েছে। এটা আমার কথা না, অভিজিৎ গাঙ্গুলির কথা, আপনারা সবাই শুনেছেন। অভিজিৎ গাঙ্গুলি সহ বিজেপি সাধারণ কর্মী সমর্থকদেরকেও বলছি যারা এর আগে বিজেপিকে ভোট দিয়েছেন, আপনাদের বিরুদ্ধে আমাদের লড়াই নয়, যেমন তৃণমূলের কোন সাধারণ কর্মীর বিরুদ্ধে আমাদের লড়াই নয়, আমাদের লড়াই তৃণমূলের কতগুলো চোর নেতার বিরুদ্ধে। এই জেলাতেই অখিলগিরি, সৌমেন মহাপাত্রদের মতো এখন যে কটা তৃণমূলের চোরগুলো থেকে গেছে, এর আগে শুভেন্দু, শিশির অধিকারীরা ছিল, এই চোরগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই। সেরকম বিজেপি কোন সাধারণ তৃণমূলের যে দেওয়ালে পোস্টার লেখে যে মিটিং করে, মিছিল করে, কোন সাধারণ তৃণমূল সমর্থক সে আমাদের শত্রু নয়। তেমন বিজেপির কতগুলো লোক যারা রাজনীতি করতে এসে ধর্মের নামে দাঙ্গা করে, ভাই ভাই অশান্তি লাগায়, আমাদের লড়াই সেই সমস্ত বিজেপির নেতাদের বিরুদ্ধে। কোন সাধারণ বিজেপি সমর্থক আমাদের শত্রু নয়। সাধারণ বিজেপি সমর্থকদেরকেও বলছি, অভিজিৎ গাঙ্গুলিকেও বলছি, যদি আপনি ভেবে থাকেন, যদি আপনারা বুঝে থাকেন, যদি আপনাদের মনে হয়ে থাকে যে তৃণমূলের সঙ্গে বিজেপির বোঝাপড়া রয়েছে, ওই বোঝাপড়া নিয়ে কপাল চাপড়ে কি হবে? কদিন আর কপাল চাপড়াবেন? আপনি অভিজিৎ গাঙ্গুলি, আপনি এমপি, আপনি এর আগে জজ ছিলেন, আপনি বড় মানুষ, আপনি হাইফাই লোক, আপনি বাড়িতে ডাকলে সাংবাদিক চলে যায়, আপনার ইন্টারভিউ নেয়, আপনি অন্ততপক্ষে নিজের মনের দুঃখটা প্রকাশ করতে পারেন। আর বুথে বুথে যে বিজেপি সাধারণ কর্মী আছে, 2021-এর আগে বিজেপি নেতাদের কথা শুনে যারা দেওয়াল লিখেছিল, যারা পোস্টার লিখেছিল, বিধানসভা ভোট হয়ে গেল, যার বাড়িতে হামলা করলো তৃণমূল, যার বাড়িতে আগুন লাগালো, যার জমি দখল করলো, যার ছেলে মেয়েকে আক্রমণ করলো, আর সেই বিজেপির কর্মী দেখছে ভোটের পরে যখন মার খাচ্ছি তখন কোন নেতাকে ফোন করলে নেতা ফোন ধরছে না। এদিকে টিভি চালিয়ে দেখছি আমার নেতা দিলীপ ঘোষ ভোটের আগে বলেছিল কোনো চিন্তা নেই, লড়ো তৃণমূলের সঙ্গে, মমতা ব্যানার্জিকে বুঝে নাও, আমি আছি। আপনার কথা শুনে বুঝতে গেলাম মমতা ব্যানার্জিকে। এখন মমতা ব্যানার্জির লোকেরা আমার চামড়ার মাপ নিচ্ছে, এখন ফোন করলে কোনো নেতার ফোন ধরে না। আর এখন টিভি খুলে দেখি সেই দিলীপ ঘোষ এখন বউকে নিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা ব্যানার্জির পাশে বসে গজা খাচ্ছে। সেই বিজেপি কর্মীকেও বলছি, সেই বিজেপি সাধারণ সমর্থককেও বলছি, আপনি আমাদের শত্রু নন। যে যন্ত্রণা আপনার বুকে আছে সেই যন্ত্রণা আমাদের বুকেও আছে। এই একটা পূর্ব মেদিনীপুর জেলায় 2007-8 সাল থেকে আমাদের অনেক কমরেডকে আমাদের হারাতে হয়েছে, আমাদের অনেক কমরেডকে খুন হতে হয়েছে। যাদের সঙ্গে একসাথে মিটিং করেছি, মিছিল করেছি, তাদের নাম লেখা শহীদ বেদিতে এখন মালা দিতে হয়। আমাদের থেকে বয়সে ছোট ছিল এরকম কমরেডদেরকে আমাদের হারাতে হয়েছে। আমাদের একের পর এক নেতা, মঞ্চে নিরঞ্জন সিং বসে আছেন, আমাদের একের পর এক নেতা, তাদেরকে জেল খাটতে হয়েছে, মিথ্যে মামলায় জেল খাটতে হয়েছে। পরিতোষ থেকে শুরু করে ইব্রাহিম, প্রত্যেকের নামে মিথ্যে মামলা, ঘর ছাড়া হতে হয়েছে দিনের পর দিন। আরো আমাদের কমরেডরা নিশ্চয়ই এখানে রয়েছেন যাদেরকে মিথ্যে মামলায় এখনো কোর্টে ছুটতে হচ্ছে। আমাদের অনেক হিসেব বাকি আছে মমতা ব্যানার্জির সঙ্গে। বিজেপির দৌড় আপনাদের দেখা হয়ে গেছে। বিজেপিকে আপনারা 10টা বছর দিয়েছেন, সুযোগ দিয়েছেন, 11 বছর সুযোগ দিয়েছেন। বিজেপি কি করেছে আপনারা দেখেছেন। আমাদেরকে একটা বার সুযোগ দিন, একটা বার আমাদেরকে সুযোগ দিন। পশ্চিমবাংলায় হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাচ্ছে, আজকে আমাদের কোনো আসন নেই। এই সময় দাঁড়িয়ে যদি বলি আমরা কালকেই সরকার তৈরি করে ফেলবো, অনেকে বিশ্বাস করবেন, অনেকে বিশ্বাস করবেন না। যিনি বিশ্বাস করবেন না তিনি আমাদের, তাকেও আমরা শত্রু মনে করি না, কিন্তু এইটুকু বলছি, কি হবে না হবে আপনারা ঠিক করবেন, মানুষ ঠিক করবেন। কিন্তু বিজেপিকে 11টা বছর সময় দিয়েছেন, আমাদেরকে একটা বার সময় দিন। যদি পশ্চিমবাংলার গত 10-15 বছরের তৃণমূলের আমলে চুরি দুর্নীতি তদন্ত করার সুযোগ একবার আমরা পাই, ওই পিসি ভাইপোকে আমরা জেলের ভাত খাওয়াবো, মমতা ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে আমরা জেলে ঢোকাবো। কোন সেটিং, কোন বোঝাপড়া, কোন আন্ডারস্ট্যান্ডিং করে ওই পিসির 14 গোষ্ঠী বাঁচতে পারবে না। মমতা আর অভিষেককে জেলের ভাত খাওয়াবো আমরা, যদি আপনারা আমাদেরকে সেই সুযোগ দিয়েছেন। অনেক হিসেব ওদের সঙ্গে বাকি রয়েছে, ওই অনেক হিসেব এখনো মেলানো বাকি রয়েছে, হিসেবগুলোকে আমরা মেলাতে চাই। যে পথে বাংলা চলছে, মমতা ব্যানার্জির এই যে রাজনীতি, যেটা আমি এর আগেও বলছিলাম, একটা করে ভোট আসবে বিভিন্ন এলাকায় গিয়ে, দুটো কথা, এক, আমি হেরে গেলে বিজেপি চলে আসবে তাই মুসলমান আমাকে ভোট দাও, আর দুই, আমি হেরে গেলে সমস্ত সরকারি প্রকল্প বন্ধ হয়ে যাবে। আমি আপনাদের বলছি, কিছু বাকি আছে বলুন তো মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলায় বিজেপির আসতে? আমি বললাম এর আগে, আজ অব্দি বিজেপি যে কাজ কোন রাজ্যে করতে পারেনি সেই কাজ বাংলায় করে দেখিয়েছে মমতা ব্যানার্জি। সরকারের টাকায় মন্দির তৈরি করেছে। ওয়াকফের কথা ইব্রাহিম বলার সময় বলছিল, যখন আমাদের দেশে কৃষি আইন পাস হয়েছিল আপনাদের মনে আছে, আমরা বিরোধীরা পারিনি পার্লামেন্টে কৃষি আইনকে আটকাতে, আমাদের সংখ্যা কম ছিল। তারপরে কি হলো? এক মাঘে শীত পালায় না। মোদী ভাবলো, অমিত শাহ ভাবলো
বিরোধীরা পার্লামেন্টে কৃষি আইন আটকাতে পারেনি। কৃষি আইন পাস হয়ে গেছে, আদানি আম্বানির হাতে ভারতের ক্ষেত খামারকে তুলে দিয়েছি, আমার আর কোনো চিন্তা নেই। এক মাঘে শীত পালায় না, যে কাজ আমরা ভারতের বিরোধী দলগুলো পার্লামেন্টে দাঁড়িয়ে করতে পারিনি, সেই কাজ ভারতের কৃষক রাস্তায় দাঁড়িয়ে করে দেখিয়ে দিল। 1 বছর টিকরি সীমান্ত অবরোধ করে রেখে ওই কৃষি বিলকে মোদী অমিত শাহর মুখে শুনে মারলো ভারতের কৃষক। ওদের ফেলা থুতু ওদেরকে চাটতে হলো, কৃষি বিল ভারতে বাতিল হলো, ওরা প্রত্যাহার করতে বাধ্য হলো। আমরা সিপিএম কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে কাজ কৃষক, ভারতের কৃষক কৃষি আইনের বেলা করেছিল, সেই কাজ যেন ওয়াকফ আইনের ক্ষেত্রে হয়। ওয়াকফের সংশোধনী আন্দোলনের মধ্যে দিয়ে কেন্দ্রের সরকার ফেরত নিতে বাধ্য হয়। আর মমতা ব্যানার্জি কি বলে দিলেন? বলে দিলেন পশ্চিম বাংলায় আমি থাকতে ওয়াকফের বিরুদ্ধে কোনো মিটিং মিছিল করতে দেব না, আন্দোলন করতে দেব না। যদি ওয়াকফের বিরুদ্ধে মিটিং মিছিল করতে হয়, দিল্লি গিয়ে মিটিং মিছিল করো। আরে মমতা ব্যানার্জি, আপনি ভোটের আগে মুসলমান মহল্লা এসে বলেছিলেন আমাকে ভোট দাও, আমার এমপিরা দিল্লিতে গিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বে। এখন যখন দিল্লিতে, ও আচ্ছা, আজানের জন্য খানিকক্ষণ মিটিং বন্ধ থাকলো, এরপরে আবার আমরা গত 1.5 মাস ধরে মমতা ব্যানার্জির নাটক দেখছিলাম। বিএলও গুলোকে দিয়ে ইলেকশন কমিশনারের গাড়ি ঘেরাও করাচ্ছে, অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে। আমরা তখনই জানতাম মমতা ব্যানার্জির ধান্দা কি। বারবার করে বলেছি, আপনার যদি মানুষকে রক্ষা করার থাকতো, আপনি আপনার কর্মচারী এই বিএলওদেরকে নির্দেশ দিয়ে দিতেন, ইলেকশন কমিশন যাই বলুক না কেন, খুব প্রয়োজন না হলে কোনো মানুষকে এসআইআর নিয়ে হেনস্থা করবে না, কাউকে হিয়ারিং এ ডাকা, তার নাম কেটে দেবে, সব হেনস্থাবাজি করবে না। সেটা করতে পারতেন আপনি, কোনো মানুষের কোনো অসুবিধা হতো না। কেরালায় তো এসআইআর হয়ে গেল, কারোর তো কোনো রানি হলো না, হুজ্জতি হলো না। আমাদের সরকার রয়েছে, নির্বিঘ্নে এসআইআর হয়ে গেল। যার নাম বাদ যাওয়ার বাদ গেল, মৃত মানুষের নাম একাধিকবার যার নাম আছে সেই নাম বাদ গেল, কিন্তু কাউকে মরতে হলো না, কাউকে আত্মহত্যা করতে হলো না, কোনো মানুষের অন্যায়ভাবে নাম বাদ চলে গেল না। আর এখানে কি হচ্ছে? বিএলও গুলোকে নিয়ে গিয়ে ইলেকশন কমিশন অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে, স্লোগান দেওয়াচ্ছে, আর কাজের বেলা তাদেরকে দিয়ে সংখ্যালঘু এলাকায় 50 জনকে 60 জনকে, 100-র মধ্যে 50 জনকে 60 জনকে নোটিশ ধরিয়ে দিচ্ছে। আর রাজনীতি করছে কি? লোকে যে টিভিতে দেখে ভাববে, দেখেছো মমতা ব্যানার্জি কিরকম লড়াই করছে ইলেকশন কমিশনের বিরুদ্ধে, কি সুন্দর গাড়ি ঘেরাও করাচ্ছে, কি সুন্দর অফিসের বাইরে ধর্ণা দেওয়াচ্ছে। আর অফিসের বাইরে কটা ধর্ণা হলো, গাড়িতে কটা চাপড় পড়লো, তাই দিয়ে এসআইআর আটকাবে? আপনি চাইলে মানুষকে রক্ষা করতে পারতেন, আপনি করলেন না। 100 দিনের কাজের ক্ষেত্রে যে রাজনীতি করেছেন, প্রথমে নিজেই টাকাটা চুরি করলেন, তারপরে কেন্দ্র টাকা আটকালো, তখন কেন্দ্রের বিরুদ্ধে আদালতে না গিয়ে রাস্তায় মিটিং মিছিল করে লোককে বলছেন যে বিজেপি টাকা আটকেছে তাই আমায় ভোট দাও। এসআইআর নিয়ে এক রাজনীতি, এনআরসির বেলায় রাজনীতি আমরা দেখেছি। পার্লামেন্ট এনআরসি পাস হচ্ছে, ওর দলের এমপিরা পার্লামেন্টে ভোট দিতে যাচ্ছে না, ভোটের বেলা এমপিদের পাওয়া যাচ্ছে না, আর ধর্মতলায় মিটিং করে দলের এমপি গুলো ক্যাকা ছিচি করে স্লোগান দিচ্ছে, তাতে নাকি এনআরসি আটকে যাবে। এই রাজনীতির নামে এই নাটকবাজি এই 15 বছর ধরে আমরা দেখছি। আপনাদের কাছে আবেদন করছি, দেখুন ওদেরকে নিয়ে গালাগাল দিয়ে ঘন্টার পর ঘন্টা বলে যাওয়া যায়, ওই বলে কোনো লাভ নেই। গালাগাল খেয়ে দেখবেন কোনদিন ছাগল ঘাস খাওয়া বন্ধ করে দেবে, তবু তৃণমূল ঘুষ খাওয়া বন্ধ করবে না। ওদেরকে গালাগাল দেওয়া মানে নিজেরা সময় নষ্ট, অন্যেরা সময় নষ্ট। কিন্তু কতগুলো কাজ আমরা এই বাংলায় করতে চাই, যদি আপনারা আমাদেরকে সেই কাজের যোগ্য মনে করেন, যদি আপনারা মনে করেন আমাদের এই লক্ষ্যগুলো ন্যায্য, তাহলে আমাদের পাশে আপনারা দাঁড়ান। আমরা চাই বাংলার বিধানসভায় বিল পাশ করাতে, যাতে সমস্ত কন্ট্রাকচুয়াল কাজ, কি সরকারি কি বেসরকারি, সমস্ত কন্ট্রাকচুয়াল কাজ যেন 6 মাস থেকে 1 বছরের মধ্যে পার্মানেন্ট হয়। আমাদের যে ভাই বোনেরা দূর থেকে আমাদের কথা শুনছেন, যারা সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় কন্ট্রাকচুয়াল কাজ করছেন, 10,000 টাকা 12,000 টাকা মাইনে, 14,000 টাকা মাইনের কাজ করছেন, সপ্তাহে 7 দিন কাজে যেতে হয়, সারা বছরে 3-4 দিন বড় যে ছুটি পাওয়া যায় তাও পাওয়া যায় না, আজকে কাজ থাকলে কালকে কাজ থাকবে না, কোনো স্থিরতা নেই, নিশ্চয়তা নেই। দল মত নির্বিশেষে আমাদের সমস্ত ভাই বোনকে বলছি, আমাদের পাশে দাঁড়ান। যদি বামপন্থীদের সংখ্যা বিধানসভায় গিয়ে আমাদের কণ্ঠস্বর বিধানসভায় পৌঁছয়, ভালো সংখ্যার বামপন্থী বিধায়ক বিধানসভার ভেতর গিয়ে সরকারকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে দেখবেন আজ থেকে কয়েক মাস পরে এমন একটা দিন আসবে যেদিন আপনি আমাদের ভাই আমাদের বোন এখন কন্ট্রাকচুয়াল কাজ করছেন, সারাদিন কাজ করে সন্ধ্যেবেলা রাত্রিবেলা বাড়ি ফিরে যখন টিভি চালাবেন, সেদিন টিভিতে আপনাকে আর এই মন্দির মসজিদের লড়াই দেখতে হবে না, এই হিন্দু মুসলিম দাঙ্গার খবর দেখতে হবে না। আপনি টিভি চালিয়ে দেখবেন আজকে পশ্চিমবাংলার বিধানসভায় বামপন্থীরা বিল এনেছিল,
কন্ট্রাকচুয়াল চাকরিকে পার্মানেন্ট করার বিল, ওই বিল বিধানসভায় পাশ হয়েছে। কালকে সকালবেলা যখন সূর্যের আলো এই মাটিতে এসে পড়বে, সেই সকাল থেকে আমার চাকরিটা আর কন্ট্রাকচুয়াল থাকবে না, কালকে থেকে আমার চাকরিটা পার্মানেন্ট হবে। এই অধিকার, এই আইন বাংলার বিধানসভায় পাশ হয়েছে। আমাদের যে ভাই যে বোন মনে করেন আমাদের এই লড়াই ন্যায্য, এই লড়াই আমাদের পাশে দাঁড়ান। 100 দিনের কাজ, এই 100 দিনের কাজ আমরা এনেছিলাম, 100 দিনের কাজ আমরা শুরু করেছিলাম দেশে। তৃণমূল চুরি করে করে শেষ করেছে। আপনারা জানেন ওরা এখন 100 বছর সরকারে থাকতে পারে, তাহলে 100 বছর চুরি করবে আর 100 বছর বিভিন্ন ভাবে এই টাকা আটকে থাকবে। আমরা বলছি বামপন্থীদের জেতান। এই পূর্ব পাঁশকুড়ায় যদি বামপন্থীদের পতাকা ওড়ে বিধানসভায় যদি আমরা জিতি, কোন তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না এই মাটিতে দাঁড়িয়ে বলে যে আমাদের কাছে তোমার ব্যাংকের পাসবই চেক বই জমা রাখো, তবে তোমার নামে জব কার্ড তৈরি করে দেবো, তবে তোমার 100 দিনের কাজ হবে। তোমার টাকা অ্যাকাউন্টে জমা পড়লে আগে আমরা আমাদের হিস্সা রাখবো, তারপর তুমি টাকা পাবে। কোন তৃণমূল নেতার বাপের ক্ষমতা হবে না এটা করার। 100 দিনের কাজ সৎভাবে হবে, মানুষ টাকা পাবেন, নির্দিষ্ট সময়ের মধ্যে তার গোটা টাকা তার অ্যাকাউন্টে জমা হবে, এবং কোন দলের কোন মিটিং মিছিলে না গিয়ে, কোন পার্টির কোন নেতাকে তেল না দিয়ে 100 দিনের কাজ করবেন। এই পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষায় আমাদের দেশের সবচেয়ে এগিয়ে থাকা জেলা। অবিভক্ত মেদিনীপুর, বিদ্যাসাগরের মাতৃভূমি, বিদ্যাসাগরের জন্মভূমি। এই পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকে শয়ে শয়ে হাজারে হাজারে লাখে লাখে ছেলে মেয়ে বামফ্রন্ট সরকারের সময় প্রাইমারিতে, সেকেন্ডারিতে, বিভিন্ন বাংলার কলেজে শিক্ষকতা চাকরি পেয়েছে। আমরা গর্ব করে বলতাম গোটা দেশের মধ্যে শিক্ষায় 1 নম্বর জেলায় পূর্ব মেদিনীপুর জেলা। ঘরে ঘরে ছেলে মেয়েরা ছোটবেলা থেকে প্রস্তুতি নেয়, পড়াশুনো করে, স্কুল মাস্টারি চাকরির পরীক্ষায় বসবে।